আর পৃথিবীকে জানার অন্যতম মূল হাতিয়ার হচ্ছে অঞ্চল। সাধারণ ভাষায় অঞ্চল বলতে এক বা একাধিক সমধর্মী গুণবিশিষ্ট স্থানিক একককে বোঝায়। অঞ্চলের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশেষ গুণাবলীর সাপেক্ষে কোনো ভৌগোলিক এলাকাকে পৃথক পৃথক করে বর্ণনা করা। জার্মান ভূগোল শিক্ষক জোহান ক্রিস্টফ গ্রেটার সর্বপ্রথম অধিকতর বিজ্ঞানসম্মতভাবে অঞ্চলের ধারণা দেন। অঞ্চলের সংজ্ঞা: সাধারণত অঞ্চল বলতে বোঝায় বিশেষ গুণাবলী সম্পন্ন বিশেষ আয়তনের একটি ভৌগোলিক এলাকা যা দিয়ে বিশেষ কোনো উদ্দেশ্য সাধন করা সম্ভব। অঞ্চলের সার্বজনীন স্বীকৃত কোনো সংজ্ঞা আজ পর্যন্ত পাওয়া যায়নি। বিভিন্ন পণ্ডিতগণ অঞ্চলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংজ্ঞা নিম্নে উল্লেখ করা হলো। বিশিষ্ট ব্রিটিশ ভূগোলবিদ স্যার ডাডলি স্ট্যাম্পের মতে কোনো বৈশিষ্ট্য, বিশেষ করে প্রাকৃতিক বৈশিষ্ট্য, কম বেশি সংজ্ঞায়িক কোনো বিস্তীর্ণ ভূখণ্ডকে অঞ্চল বলে। ফরাসি ভূগোলবিদ ভিডাল ডি লা ব্লাশ এর মতে অঞ্চল এমন একটি জায়গা যেখানে বিভিন্ন সমাজের মানুষ এসে এক ধরনের প্রতিষ্ঠিত জীবনযাত্রা গড়ে তোলে। বিশিষ্ট ব্রিটিশ ভূগোলবিদ পিটার হ্যাগেট এর মতে অঞ্চল হচ্ছে ভূপৃষ্ঠের এমন একটি এলাকা যা প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট বৈশিষ্ট্যের দিক থেকে অন্যান্য চারদিকের এলাকা থেকে ভিন্ন। অঞ্চলের বৈশিষ্ট্য: প্রত্যেকটি অঞ্চলেরই কতগুলো নির্দিষ্ট আঞ্চলিক বৈশিষ্ট্য থাকে যার দ্বারা একটি অঞ্চলকে পৃথক করা যায়। নিম্নে অঞ্চলের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো। ১. অবস্থানগত বৈশিষ্ট্য: একটি অবস্থানের দিক থেকে সমপ্রকৃতির এবং পার্শ্ববর্তী অবস্থান থেকে আলাদা হতে হবে, অর্থাৎ অঞ্চলটির মধ্যে অন্তর্ভুক্ত উপাদানগুলো সমান প্রকৃতির বা একই ধরনের হতে হবে। এই উপাদান বা প্রকৃতির কারণে পার্শ্ববর্তী এলাকা থেকে ভিন্ন হবে। প্রত্যেকটি অঞ্চলেরই একটি নির্দিষ্ট প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি প্রভৃতি দিক থেকে একই বৈশিষ্ট্যের অধিকারী হবে। এমন হবে একটি অঞ্চলের সমগ্র অংশে একই ধরনের বৈশিষ্ট্য থাকবে। অতীত বৈশিষ্ট্যের নির্ভরশীলতা: প্রত্যেকটি অঞ্চলের বর্তমান বৈশিষ্ট্যই তার অতীতের বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। এই অতীত ঘটনা ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক বা ভূতাত্ত্বিক হতে পারে। পৃথিবীর যেসব সামাজিক ও জৈবিক পরিবর্তন সাধিত হয় তার অধিকাংশ পরবর্তীকালে অঞ্চল সংক্রান্ত গবেষণার সূত্র যোগায় এবং অঞ্চলের প্রকৃতি নির্ভর করে, অর্থাৎ বলা যায় কোনো অঞ্চলের অতীত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বর্তমান বৈশিষ্ট্য গড়ে ওঠে। অন্তর্নিহিত মাপকাঠি: একটি অঞ্চল বা অঞ্চলের শ্রেণীর অন্তর্নিহিত মাপকাঠি দিয়ে বিচার করা হয়। একটি অঞ্চলের অন্তর্নিহিত প্রত্যেকটি উপাদানকে বোঝায় যার দ্বারা ওই অঞ্চলের সামগ্রিক বিষয় পরিচালনা করা হয়ে থাকে। প্রত্যেকটি অঞ্চলেরই এই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। স্বতন্ত্রগত বৈশিষ্ট্য: স্বতন্ত্র বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন প্রকার অঞ্চলের একটি থেকে অন্যটি পৃথকভাবে দেখানো হয়। ভূপৃষ্ঠের স্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ওইসব অঞ্চলের ভাগ করা হয়। প্রত্যেকটি অঞ্চলের ক্ষেত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের দ্বারা একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলকে সহজে আলাদা করা যায় এবং পার্থক্যভেদে প্রত্যেকটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে গুরুত্ব বোঝা যায়। সংজ্ঞাগত বৈশিষ্ট্য: এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য দ্বারা অঞ্চলের সংজ্ঞা নির্ধারিত হয় যা অন্য একটি অঞ্চলের কোনো বিশেষ বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত নয়। একটি অঞ্চলের সংজ্ঞা সম্পর্কে অবলোকন করতে পারলে একটি অঞ্চলের সামগ্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনুধাবন করা যায়। একটি অঞ্চলের অন্তর্ভুক্ত ও সমুদয় বিশেষ অঞ্চলের সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, আর এই কারণেই একটি অঞ্চলের সংজ্ঞার সাথে অন্য এলাকার সংজ্ঞার মধ্যে অনেক বেশি পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। প্রত্যেকটি অঞ্চলের একটি নিজস্ব সংজ্ঞা থাকে যার সাহায্যে একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে পার্থক্য হয়ে থাকে।
শ্রেণীবিভাগের অনুক্রম শ্রেণীবিভাগের অনুক্রমের মাধ্যমে অঞ্চলটি পৃথক একটি বিশেষ শ্রেণী হিসেবে নির্ধারিত হয়। এই একটি অঞ্চলের শ্রেণীবিভাগ অন্য একটি অঞ্চলের শ্রেণীবিভাগ থেকে আলাদা হয়ে থাকে। এই শ্রেণীবিভাগের অনুক্রমের কারণে অঞ্চলভেদে পার্থক্য বিদ্যমান থাকে। এই শ্রেণীবিভাগের মাধ্যমে একটি অঞ্চলের অন্তর্ভুক্ত সমুদায় ও বিশেষ সম্পর্ক ধারণা লাভ করা যায়। পারিশ্রিক সমরূপতা একটি অঞ্চলের অন্তর্ভুক্ত বিষয়গুলো পারিশ্রিকভাবে সমরূপ অবস্থানে থাকে, অর্থাৎ সমান আকৃতির হয়ে থাকে। একটি অঞ্চলের পারিশ্রিক সমরূপতা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। অঞ্চলভেদে এই একটি অঞ্চলের জন্য পারিশ্রিক সমরূপতা বৈশিষ্ট্য অনেক গুরুত্বপূর্ণ, যে বৈশিষ্ট্য দেখে একটি অঞ্চলের আকর্ষণীয় শক্তির প্রকাশ পায়। পারিশ্রিক উপাত্ত প্রত্যেকটি অঞ্চলের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পারিশ্রিক উপাত্ত। পারিশ্রিক উপাত্তের সাহায্যে অঞ্চলভেদে পার্থক্য শনাক্তকরণ সহজ হয়। উদ্দেশ্যমূলক গঠন তথ্যের উদ্দেশ্যমূলক গঠনের ক্ষেত্রেও অঞ্চলভেদে পার্থক্য থাকে। প্রত্যেকটি অঞ্চলেরই উদ্দেশ্যমূলক সংগঠন থাকে। এই সংগঠনের সাহায্যে একটি অঞ্চলের উন্নয়নের জন্য সামগ্রিক কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করা যায় এবং যার সাহায্যে একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সাধন করা সম্ভব হয়। উপাদানগত বৈশিষ্ট্য প্রত্যেকটি অঞ্চলেরই একটি নির্দিষ্ট সীমানা, আয়তন বা অবস্থান থাকে। সীমানার সাহায্যে বোঝা যায় একটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন কেমন হবে, যোগাযোগ ব্যবস্থা কেমন হবে। আয়তন দ্বারা একটি অঞ্চলের মোট ভূমির পরিমাণ জানা যায় এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা হলে অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সাধন করা সম্ভব হবে তা জানা সম্ভব হয়। অবস্থানের উপর ভিত্তি করেও একটি অঞ্চলের বৈশিষ্ট্য অন্য অঞ্চল থেকে আলাদা করা যায়। 11 প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রত্যেকটি অঞ্চলের কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। প্রাকৃতিক বৈশিষ্ট্য বলতে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতিকে বোঝানো হয়ে থাকে। এই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো সমপ্রকৃতির হয়ে থাকে, তবে অঞ্চলভেদে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো ভিন্ন ধরনের হয়। মানবিক বৈশিষ্ট্য প্রত্যেকটি অঞ্চলেরই কোনো না কোনো মানুষ বাস করে এবং সেখানে মানবিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। মানবিক বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত উপাদানগুলো হচ্ছে অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক প্রভৃতি। প্রত্যেকটি অঞ্চলেরই মানবিক বৈশিষ্ট্য, তবে অঞ্চলভেদে মানবিক বৈশিষ্ট্য ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, প্রত্যেকটি অঞ্চলেরই কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠে। অঞ্চলের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য দ্বারা খুব সহজে একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলের পার্থক্য করা যায়। অঞ্চলের প্রত্যেকটি বৈশিষ্ট্যই ওই অঞ্চলের জন্য প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অঞ্চল সাধারণত তিনটি উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে, যেমন সীমানা, অবস্থান ও আয়তন। সীমানা সীমানা অঞ্চলের একটি স্বাভাবিক উপাদান। আয়তন ও প্রকৃতি ভেদে ভিন্ন হলেও প্রত্যেক অঞ্চলের একটি নির্দিষ্ট সীমানা রয়েছে। কোনো অঞ্চলকে সংজ্ঞায়িত করার জন্য যে রেখা দ্বারা সম বৈশিষ্ট্য সম্পন্ন বিভিন্ন স্থানকে অন্যান্য স্থান থেকে পৃথক করা হয়, সেই রেখাকে উক্ত অঞ্চলের সীমানা বলে। উদাহরণস্বরূপ বলা যায়, বরেন্দ্রভূমি যদি বাংলাদেশে একটি অঞ্চল হয় তাহলে এর অবশ্যই সীমানা থাকতে হবে। বরেন্দ্রভূমি বলতে এমন একটি এলাকাকে বোঝানো হয়েছে যা রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর কিছু অংশ নিয়ে গঠিত হয়। অবস্থান প্রত্যেক অঞ্চলের একটি নির্দিষ্ট অবস্থান রয়েছে, যার প্রতিটি ক্ষেত্রে এই অঞ্চলের নাম তার অবস্থান সকলের দৃষ্টিগোচর করে। যেমন ভিয়েতনাম যুদ্ধের সময় ইন্দোচীন শব্দটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এমন এলাকাকে শনাক্ত করা হয়েছে যেখানে ভারত থেকে আগত সংস্কৃতি পরিপৃক্ত হয়েছে এবং চীন দেশ থেকে অভিগমনকারী মানুষের সংস্কৃতির মিলন সাধিত হয়েছে। আয়তন আয়তন অঞ্চলের একটি অন্যতম উপাদান। প্রতিটি অঞ্চলেরই একটি নির্দিষ্ট আয়তন রয়েছে। আবার অঞ্চলকে প্রণালী হিসেবেও ধারণা করা যেতে পারে, যেমন বহুবিধ শিল্পের সমাবেশ ঢাকা নগরীর অঞ্চলকে একটি শিল্প অঞ্চলে পরিণত
করেছে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে সীমানা, আয়তন এবং অবস্থানের সমন্বয়ে একটি অঞ্চল গড়ে ওঠে। এই তিনটি উপাদানের উপস্থিতিতে একটি অঞ্চল পরিপূর্ণ রূপ লাভ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ক্লাসে এবং শুভ অপরাহ্ন। আজকে যে আলোচ্য বিষয়গুলি রয়েছে তার মধ্যে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উপাদান গাজী আলোচনা করলো, এবং পরবর্তী যে বিষয়গুলো আমি এখন আলোচনা করব সেগুলো আমি অঞ্চলের শ্রেণীবিভাগ, ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি, আঞ্চলিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ এবং গুরুত্ব আলোচনা করব। আমি প্রথমেই অঞ্চলের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। আমার ক্যামেরা বুঝছো নষ্ট, ভালো ছবি ওঠে না, তাই এই যে পিডিএফ গুলো ভালো হয়নি, পেজের পিডিএফ গুলা। ব্যাপার না ভাই, তুমি শুরু করো, বললেই হচ্ছে। বুঝতে পারলেই হবে। হ্যাঁ এখন ভাই তুই তোর ফোনটা ওরে দিয়ে দে, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দিয়ে তো কন্ট্রিবিউট করছে নাকি? হ্যাঁ সেটাই, হ্যাঁ হুম, শুরু করো ভাই। হ্যাঁ শুরু করছি। গাজী যে অংশটুকু নিয়েছে সে সংজ্ঞা পড়িয়েছে, বৈশিষ্ট্য পড়িয়েছে এবং উপাদান পড়িয়েছে। তো আমরা সংজ্ঞা দিয়ে অঞ্চলের সম্পর্কে জেনেছি যে অঞ্চল হচ্ছে যে কিছু এলাকার কিছু সমান বৈশিষ্ট্য থাকবে এবং সেই এলাকাগুলি মিলিত হয়ে একটি অঞ্চল গঠিত করবে। অর্থাৎ কিছু কিছু এলাকার সমন্বয়ে গঠিত হবে একটি অঞ্চল। এখানে আমি সংজ্ঞা লিখে দিয়েছি যে এক বা একাধিক সমধর্মী বিশিষ্ট একত্রিত হয়ে যে এলাকা গঠিত হয় তাকে অঞ্চল বলা হয়। এবং অঞ্চলের শ্রেণীবিভাগ সম্পর্কে ভূগোলবিদগণ বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি যেটি গ্রহণযোগ্য সেটি হচ্ছে ভূগোলবিদ হুইটলসির শ্রেণীবিভাগ। বিজ্ঞানী হুইটলসি তিনি আবার এই অঞ্চলকে ভূমির সাদৃশ্যতা এবং সমরূপতাকে বিভক্ত করে তিনটি ভাগে ভাগ করেছেন। তার প্রথমটি হচ্ছে একক বৈশিষ্ট্য অঞ্চল, পরবর্তীটি হচ্ছে বহু বৈশিষ্ট্য অঞ্চল এবং তারপরেরটি হচ্ছে পূর্ণাঙ্গ অঞ্চল বা কম্পেজ অঞ্চল। তো আমি এখন একক বৈশিষ্ট্য অঞ্চল নিয়ে আলোচনা করব। একক বৈশিষ্ট্য অঞ্চলটা কি? মানে এই কথাটার মধ্যে হয়তো এর সংখ্যাটা লুকায়িত রয়েছে। যেমন মানে যে অঞ্চলের বা যে এলাকাগুলির মেইন একটি বৈশিষ্ট্য মিল থাকবে তার মধ্যে চারটি মান থাকতে পারে। চারটি মানের মধ্যে আমি লিখে দিচ্ছি যে জলবায়ু, ভূমিরূপ, উদ্ভিদ এবং জনঘনত্ব। এই চারটি মানের যে কোনো একটি মান যদি কোনো অঞ্চলের মিল থাকে, মানে কোনো এলাকাগুলোর মিল থাকে, তাহলে সেই অঞ্চলকে একক বৈশিষ্ট্য অঞ্চল বলা হবে। ভাই আমার এখানে একটা বই কোশ্চেন সংজ্ঞা আছে। দেওয়া আছে যে, হ্যাঁ বলো। কোশ্চেনটা হলো তুমি বলেছো এলাকার সমন্বয়ে অঞ্চল গঠিত। তো এখন যে চারটি মানদণ্ড তুলে ধরেছো, জলবায়ু, ভূমিরূপ, উদ্ভিদ, জনঘনত্ব, এই চারটা মানদণ্ড কি হ্যাঁ এলাকা ভিত্তিক হবে নাকি একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলের যদি মিলে যায় তাহলে সেই দুটো অঞ্চলকে একক বৈশিষ্ট্য অঞ্চল বলবো, নাকি ওই অঞ্চলের ভিতরে যে হ্যাঁ এলাকা রয়েছে? হ্যাঁ বলো, হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছো? সেটা আমি এখন বলবো। হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি তোমার কোশ্চেন। তো উত্তরটা হচ্ছে এরকম যে তোমার কয়েকটি অঞ্চল, কয়েকটি এলাকা মিলে তো অঞ্চল গড়ে ওঠে, তাই না? হ্যাঁ, তো এখানে একক বৈশিষ্ট্য তখনই বলা হবে যে আমি চারটা যে মান দেওয়া আছে জলবায়ু, ভূমিরূপ, উদ্ভিদ এবং জনঘনত্ব, এই চারটির যে কোনো একটি মিল থাকতে হবে। কারণ বইয়ের উদাহরণ দেখতে পাবা যে দেওয়া আছে যে ভূমধ্যসাগরীয় অঞ্চল, তারপরে নদী বিধৌত পলল অঞ্চল, তারপরে যুক্তরাষ্ট্রের ভুট্টা অঞ্চল। তার মানে মানে কম্প্যারিজনটা হবে এগুলো অঞ্চল থেকে, অঞ্চলের সাথে অঞ্চলের, তাই তো, এলাকার সাথে না? রাইট রাইট রাইট, অবশ্যই। হ্যাঁ, আমি জাস্ট কারণ এই কয়েকটা এলাকা কনফিউশন। মিলিত অঞ্চল হবে। হ্যাঁ হুম, আচ্ছা ঠিক আছে। তো এখন অঞ্চলটা, হ্যাঁ আমি বলে দিলাম যে সংজ্ঞার মধ্যে থেকে, নামের মধ্যে থেকেই সংজ্ঞা পাওয়া যায় যে একটি মাত্র সূচক ব্যবহৃত হয়ে যে অঞ্চল গড়ে ওঠে তাকে বলা হয় একক বৈশিষ্ট্য অঞ্চল। এখানে বান দেওয়া আছে চারটি: জলবায়ু, ভূমিরূপ, উদ্ভিদ এবং জনঘনত্ব। এই চারটির যে কোনো একটি মিল থাকতে হবে। লাইক উদাহরণ আমি একটু আগে বললাম যে নদী বিধৌত সমভূমি অঞ্চল, পৃথিবীর যে কোনো এর প্রান্তে এটা হবে। কারণ উদাহরণ দিলে আমি দিতে পারি যে যেমন সাপোজ নীলনদ যদি বলি, তারপরে গাঙ্গেয় পলল সমভূমি যদি বলি, তারপরে লাইক বাংলাদেশের যদি কথা বলি যে যেখান দিয়ে নদী গেছে, নদীর পাশে যে পলল ভূমিগুলো রয়েছে, সমভূমিগুলো রয়েছে, প্রত্যেকটি অঞ্চলের এই ভূমির ফিজিওগ্রাফিটা মিল আছে ওই অঞ্চলগুলো।
তারপরে যদি তারপরে দেওয়া আছে যে ভূমধ্যসাগরীয় অঞ্চল। এই মেডিটারিয়ান রিজনটার আমরা একটা লক্ষ্য করতে পারবো যে আমরা যদি এর জনঘনত্ব দেখি, মানে এশিয়া মাইনর ওপাশে ইউরোপ, এদের কালচার, তারপরে এদের জলবায়ু, তারপরে এদের অনেক কিছু আমরা মিল দেখতে পাই। হ্যাঁ, এগুলো হচ্ছে একক বৈশিষ্ট্য অঞ্চল অন্তর্ভুক্ত। আবার এটি কৃষিক্ষেত্রে দেখা যায়, যেমন যুক্তরাষ্ট্রের ভুট্টা অঞ্চলকে যুক্তরাষ্ট্র অঞ্চল ভাগ করা হয়। আমরা যদি বাংলাদেশে দেখি, তারপর যদি আমরা রাজশাহীর কথা বলি, একটু আগে এই যে গাজী উদাহরণ রাজশাহীর কথা বলেছিল, আমের কথা বলেছিল। রাজশাহীতে কিন্তু রাজশাহী যদি আমরা একটি প্রশাসনিক অঞ্চল বলি, তাহলে সেগুলি এলাকা হবে কি জেলাগুলি, তাই না? যে হ্যাঁ সাপোজ নওগাঁ, তারপরে হ্যাঁ নওগাঁ, আর কি কি আছে, নবাবগঞ্জ, এগুলি মিলে কিন্তু কয়েকটা জেলা মিলে কিন্তু একটি বিভাগ গঠিত হয়। তো কয়েকটা এলাকা মিলে কিন্তু একটা অঞ্চল গঠিত হয়। তো সেখানে মানে উদ্ভিদের মধ্যে কি মিল আছে? মিল আছে, আমের মিল আছে। তো আমরা এই আমটাকে বেসিস করে অঞ্চলটাকে বিভক্ত করতে পারি, এটা একক বৈশিষ্ট্য অঞ্চল কিনা বহু বৈশিষ্ট্য অঞ্চল কিংবা কম্পাউন্ড অঞ্চল। তো আমরা এখানে হয়তো ক্লিয়ার হতে পারলাম যে একক বৈশিষ্ট্য অঞ্চলটা কি। এখন তার পরের যে ক্লাসিফিকেশনটা আছে সেটা হচ্ছে বহু বিশিষ্ট অঞ্চল। ছবিতে দেখা যাচ্ছে যে বহু বিশিষ্ট অঞ্চলের দুইটা ভাগ রয়েছে, একটা আছে আনুষ্ঠানিক অঞ্চল, একটা আছে কার্যকরী অঞ্চল। এর আগে আমি এটি সংজ্ঞা দিয়ে দিই। সংজ্ঞাটি হচ্ছে এরকম যে সাধারণভাবে একাধিক বৈশিষ্ট্য মিলিত হয়ে যে অঞ্চল গঠিত হয় তাকে বহু বিশিষ্ট অঞ্চল বলা হয়। এখানে একাধিক জিনিসের মিল থাকতে হবে, যে কোনো একটি নয়, অনেকগুলি মিল থাকতে হবে। এখানে মিল থাকতে হবে বায়ুচাপের, আর্দ্রতার, বৃষ্টিপাতের, তাপমাত্রার ইত্যাদির মিল থাকতে হবে, এবং এগুলো মিলেই বহুবিশিষ্ট অঞ্চল গঠিত হবে। বহুবিশিষ্ট অঞ্চলকে আবার নিম্নলিখিত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চল, আরেকটি হচ্ছে কার্যকরী অঞ্চল। আনুষ্ঠানিক অঞ্চল, আলামিন দেখা যাচ্ছে আমাকে, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। আর একটু হ্যাঁ শোনা মাউথ যাচ্ছে। স্পিকারটা মাউথ আচ্ছা পিসটা একটু ক্লোজে রাখো, তাহলে আর একটু ভালো শোনা যাবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার এখানে এমনিতে একটু নেট বাজে অবস্থা তো। আচ্ছা, একক বৈশিষ্ট্য অঞ্চল আলোচনা করলাম, তারপরে আসছি বহু বিশিষ্ট অঞ্চল। তার মধ্যে দুটি ভাগ দেখতে পেলাম, একটা হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চল আর একটা হচ্ছে কার্যকরী অঞ্চল। তো এখন আনুষ্ঠানিক অঞ্চল সম্পর্কে আলোচনা করব। আনুষ্ঠানিক অঞ্চল হচ্ছে যে আনুষ্ঠানিক অঞ্চলের মেইন বেসিস গুলো হচ্ছে যে এটি প্রশাসনিক হবে, প্রশাসনিক, রাজনৈতিক, শুধু প্রশাসনিক এবং রাজনৈতিক, মানে এটার থিম হবে রাজনৈতিক এবং প্রশাসনিক, এগুলো মিলে এটাকে ভাগ করা হবে, যেটা আনুষ্ঠানিক অঞ্চল না এটা কার্যকরী অঞ্চল। বইয়ে এভাবে বলা আছে যে আনুষ্ঠানিক অঞ্চলের বৈশিষ্ট্যগুলি হচ্ছে একই ধরনের সমরূপ হয় এবং সমধর্মী হওয়ায় এর মধ্যে রাজনৈতিক অঞ্চল থাকবে এবং আয় এবং প্রশাসনের দিক থেকে মিল থাকবে। উদাহরণ হিসেবে যদি আমরা বাংলাদেশের জেলাগুলির কথা বলি, তাহলে প্রত্যেকটি জেলা কিন্তু প্রশাসনিক কাঠামোগুলো কিন্তু অনেকটা মানে সম্পূর্ণই মিল। যেমন প্রত্যেকটি জেলার মধ্যে কি আছে, থানা আছে, উপজেলা আছে, সেগুলি কি প্রশাসনিক কাঠামো। তারপর যদি বিভাগের কথা বলি, প্রশাসনিক কাঠামো দেশের, বাংলাদেশের। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এগুলি মিল রয়েছে। এবং এই আনুষ্ঠানিক অঞ্চলের বৈশিষ্ট্য আমরা যদি বলি, তার মধ্যে আছে যে নম্বর ওয়ান, যে আনুষ্ঠানিক অঞ্চলের বৈশিষ্ট্যগুলো সমরূপী হয়ে থাকে। নাম্বার দুই, আনুষ্ঠানিক অঞ্চলের বৈশিষ্ট্যগুলো পরস্পর সংলগ্ন হয়ে থাকে। তারপর আনুষ্ঠানিক অঞ্চলগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য অনেক মিল থাকে। এবং সর্বোপরি আনুষ্ঠানিক অঞ্চলের রাজনৈতিক এবং প্রশাসনিক অঞ্চলের অনেকটা বা সম্পূর্ণটাই মিল থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম আনুষ্ঠানিক অঞ্চলটুকু কি। এখন পরবর্তী ক্লাসিফিকেশনটুকু হচ্ছে, সাব ক্লাসিফিকেশনটুকু হচ্ছে কার্যকরী অঞ্চল, কার্মিক অঞ্চল বলা হয়। এই কার্যকরী অঞ্চলের মেইন বেসিস হচ্ছে এবার সম্পূর্ণ অর্থনীতিকে বেস করে এই অঞ্চলটা ভাগ করা হয়েছে। এখানে একটি আমরা চিত্র দেখতে পাচ্ছি, তাই না? লেখা আছে ল প্লে এর উপত্যকার পার্শ্বচিত্র। ফরাসি ভূগোলবিদ ল প্লে তিনি এই কার্যকরী অঞ্চলের এরকম একটা ধারণা দিয়েছেন। তার আগে আমি সংজ্ঞাটা দিয়ে দিই। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে যেসব অঞ্চল সমরূপতা অর্জন করে, দেখো এখানে কিন্তু অর্থনীতির কথা মেইন বেসিস করা আছে, যে অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে যেসব অঞ্চল সমরূপতা অর্জন করে এবং অঞ্চলগুলো ভিন্ন ভিন্ন প্রকৃতির মনে হলেও সামগ্রিকভাবে একত্রিত হয়ে কাজ করে, তাকে কার্যকরী অঞ্চল বলে। যেমন জার্মানির রারো শিল্পাঞ্চলের ভূমি ব্যবহার। তো আমরা এখন এই উদাহরণটি কথা বলবো। চিত্রটি দেওয়া আছে যে ফরাসি ভূগোলবিদ ল প্লে কার্মিক অঞ্চলের তিনি একটি ধারণা দেন। তার মধ্যে আমরা সর্বোপরি দেখতে পারি যে শিকার বা পশুচারণ এলাকা, তারপরে আছে বনশিল্প বা খনি শিল্প, তারপরে নিবিড় বা পশুচারণ ও কৃষি,
তারপরে আছে কৃষি, দুগ্ধ, কৃষি, দুগ্ধ, সবজি চাষ এবং শিল্প। তারপর আছে শিল্প শহরগুলি। এটা হচ্ছে কি, তিনি মানে এই কার্যকরী একটা অঞ্চলকে একটা পাহাড়ের উপত্যকার মধ্যে দেখিয়েছেন যে এই অঞ্চলের কোন এলাকায় মানে শিকার পশুচারণ এলাকা থাকবে, কোন এলাকায় বনশিল্প থাকবে, কোন এলাকায় নিবিড় পশুচারণ কৃষি থাকবে, কোন এলাকায় দুগ্ধ শিল্প থাকবে, সবজি চাষ থাকবে, এবং শিল্প শহরগুলি মানে কোন এলাকায় আলাদা করে থাকবে। এই সবগুলো এলাকাগুলো মিলেই হবে কার্যকরী অঞ্চল। এবং সেই অঞ্চলের মেইন বেসিসটা হবে কি, অর্থনীতি, অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে, ইকোনমিক অ্যাক্টিভিটিস এর ভিত্তিতে। হ্যাঁ, তিনি দেখিয়েছেন যে এখানে যে পাহাড়ের সবচেয়ে উপরে আছে কি, পশুচারণ এলাকা। তারপরে এখানে তার নিচে রয়েছে বনশিল্প এবং খনি শিল্প। তারপরে রয়েছে পশুচারণ এবং কৃষিকর্ম। তারপরে রয়েছে কৃষি জমি, দুগ্ধ শিল্প এবং সবজি চাষ। আসলে এই পাখি কিন্তু ওই এলাকা এলাকা ধরছে, কিন্তু এলাকা ধরে কিন্তু এটা বিভাগ করছে। তো এটা হচ্ছে কার্যকরী অঞ্চল। সর্বশেষ যে পূর্ণাঙ্গ অঞ্চল বা কম্প্রেস অঞ্চল, এটা সংজ্ঞায় বলা আছে যে সর্বাধিক বৈশিষ্ট্য নিয়ে যে অঞ্চল গঠিত হয় তাকে পূর্ণাঙ্গ অঞ্চল বলে বা সহযোগী অঞ্চল বলা হয়। এখানে সর্বাধিক বৈশিষ্ট্য মিল থাকবে, মানে সর্বোচ্চ যে মিলটুকু রয়েছে সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ অঞ্চল। পূর্ণাঙ্গ অঞ্চল হতে পারে একটা রাষ্ট্র, একটা প্রদেশ, একটা বিভাগ, একটা জেলা, একটা থানা, একটা ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা। দেখো এখানে দেওয়া আছে এই পিডিএফ এর মধ্যে লিখে দিচ্ছি, দেখো রাষ্ট্র, তারপর প্রদেশ, বিভাগ, জেলা, থানা, ক্ষুদ্র এলাকা। মানে এটার মানে হচ্ছে যে একটি রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ অঞ্চল হতে পারে, একটি প্রদেশ একটি পূর্ণাঙ্গ অঞ্চল হতে পারে, একটি বিভাগ, একটি জেলা, একটি থানা, ইভেন একটি ইউনিয়ন পর্যন্ত, একটি গ্রাম পর্যন্ত একটি পূর্ণাঙ্গ অঞ্চল বা কম্প্রেস অঞ্চল হতে পারে। পরিশেষে আমরা বলতে পারি যে ডারউইন হুইটলসি তিনি যে শ্রেণীবিভাগটি করেছেন তার প্রত্যেকটি শ্রেণীবিভাগই আমরা অঞ্চল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাই। তো আমরা ক্লাসিফিকেশন জানলাম, এখন জানবো ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি, দ্য রিজিওনাল অ্যাপ্রোচ টু জিওগ্রাফি। দেখো যে ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি এর কথাটা শুনলেই এখানে একটা চমৎকার শব্দ আসে, দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচ। আমি এখানে লিখে দিচ্ছি যে অ্যাপ্রোচটার নিচে তীর চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি সাবজেক্ট প্লাস টপিক প্লাস ফেনোমেনন। অর্থাৎ দৃষ্টিভঙ্গি তাকে বলা হয় যে যখন কোনো বিষয়ের মধ্যে আহ, মানে যখন কোনো মতামতের মধ্যে কোনো ব্যক্তি, তারপর কোনো সংগঠন, এদের সম্মিলিত মতামত, সম্মিলিত অভিমত থাকে, সেই সম্মিলিত অভিমতকে বলা হয় দৃষ্টিভঙ্গি। অর্থাৎ কোন বিষয় উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তিবর্গ বা দেশের বিভিন্ন বিশিষ্ট বিশারদগণ, আহ, বিশিষ্ট বিশেষজ্ঞগণ বা বিভিন্ন অনুষঙ্গ, এদের মাত্রাগত যে ধারা রয়েছে মতামতের, তাকে দৃষ্টিভঙ্গি বলা হয়, অ্যাপ্রোচ বলা হয়। এবং অঞ্চলের দৃষ্টিভঙ্গিটা হয়েছে যে অঞ্চল সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদগণ যে মতামত প্রকাশ করেন, তারপরে বিভিন্ন অনুষঙ্গ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংঘ এই অঞ্চল সম্পর্কে যে মতামত প্রকাশ করেন, তার যে মাত্রাগত ধারা রয়েছে সেটিকে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি বলা হয়, রিজিওনাল অ্যাপ্রোচ বলা হয়। তো আমরা দৃষ্টিভঙ্গি জানলাম এবং রিজিওনাল অ্যাপ্রোচ জানলাম। এখন জানবো যে আঞ্চলিক দৃষ্টিভঙ্গির শ্রেণী বিভাগ। আঞ্চলিক দৃষ্টিভঙ্গির শ্রেণী বিভাগকে আবার ভূগোলবিদ, ব্রিটেনের ভূগোলবিদ জন গ্লাসন দুটি ভাগে ভাগ করেন। একটি হচ্ছে বিষয়গত, সাবজেক্টিভ ভিউ, আর একটি হচ্ছে বস্তুগত বা অবজেক্টিভ। আমি এখন বিষয়গত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। আসলে ভূগোলে আঞ্চলিক ভূগোলে বিষয়গত যে দৃষ্টিভঙ্গিটা রয়েছে এটি সম্পূর্ণ কি বলবো, মানে যে ভূগোলবিদরা, যে বিশেষজ্ঞরা যারা এটার পক্ষে সাপোর্ট করছেন, এই মতামতের পক্ষে সাপোর্ট করছেন, তারা বলছেন যে জাস্ট এটা একটা ধারণা মাত্র, এটা একটা ভাবনা মাত্র, মানে এটার প্রতি কোনো গুরুত্ব আরোপ তারা করেন নাই, আছে ঠিক আছে এরকম। আমরা পড়লে বুঝতে পারবো এরকম যে বিষয়গত দৃষ্টিগত ভঙ্গির দিক থেকে অঞ্চল হচ্ছে উদ্দেশ্য সাধনের নিমিত্ত মাত্র, কেবল এক ভাবনা বা ধারণা মাত্র। এই দৃষ্টিভঙ্গিতে ভূগোলবিদদের মতে অঞ্চল ভূগোলের সমীক্ষায় সাহায্যকারী মডেল বা আদর্শ ছাড়া আর কিছুই নয়। তাদের মতে স্বাভাবিক অঞ্চল বলতে আলাদা কিছুই নেই, মানুষের বসবাসের সমস্ত ভূপৃষ্ঠই হলো স্বাভাবিক অঞ্চল। আবার ডেভ ব্লিজ বলেছেন যে ঐতিহাসিকরা যেমন সময়কে খন্ড খন্ড করে ভাগ করে, যুগে ভাগ করে, তেমনি ভূগোলবিদরা পৃথিবী পৃষ্ঠকে বিভিন্ন গুণাবলীর ভিত্তিতে ভাগ করে অঞ্চলে ভাগ করে। ফরাসি ভূগোলবিদ ডিভাল ডিলা ব্লাস বলেছেন যে অঞ্চল ভিত্তিক বিশিষ্ট জীবনযাপন প্রণালীর মাধ্যমে বোঝা যায় যে মানুষ এবং প্রকৃতির মধ্যে কিভাবে পারস্পরিক আদান প্রদান ঘটে।
আবার মার্কিন ভূগোলবিদ রিচার্ড হার্টসন বলেছেন যে অঞ্চল হচ্ছে পৃথিবীকে বোঝার জন্য ভূগোলবিদদের এক অন্যতম হাতিয়ার, এবং অঞ্চলের সীমা প্রাকৃতিক নয়, বরং ভৌগোলিকগণ তাদের প্রয়োজনে এসব সীমানা নির্ধারণ করেন। তাহলে আমরা কি জানলাম? বিষয়গত দৃষ্টিভঙ্গি পড়ে আমরা এটা জানলাম যে যে পৃথিবীর যে ভূগোলবিদরা রয়েছেন তারা এটাতে অনেক জোর দেননি যে অঞ্চল ঠিক আছে, আছে অঞ্চলে ভাগ করতে হবে, আছে এর উপকারিতা আছে, আছে, কিন্তু খুব প্রকট ভাবে নয়। আমরা যদি এখন তারপরে ক্লাসিফিকেশনে বস্তুগত বা অবজেক্টিভ এখন যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে এটা কতটুকু প্রকট। বস্তুগত বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আহ, বস্তুগত দৃষ্টিভঙ্গি বিষয়গত দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা, বিপরীত মত। এবং এই ধারণা থেকে আমরা বুঝতে পারবো যে অঞ্চলে একটি প্রকৃত সত্তা রয়েছে প্রকট ভাবে। এখানকার ভূগোলবিদরা বলেছেন যে অঞ্চল হচ্ছে এক অস্তিত্বময় জীব যাকে মানচিত্র এঁকে দেখানো সম্ভব। এই দৃষ্টিভঙ্গিতে যে ভূগোলবিদগণ মতবাদ দিয়েছেন তারা বলেছেন যে যে অঞ্চল হচ্ছে ভূপৃষ্ঠের সত্য জিনিস, খুব প্রকট ভাবে বলেছেন যে অঞ্চল হচ্ছে ভূপৃষ্ঠের সত্য জিনিস। অঞ্চল শুধু ভূপৃষ্ঠে বর্ণনা করে না, শুধু বর্ণনা করে না, তারা নির্দেশ করে, বর্ণনা করে, এবং প্রকৃতিগতভাবে বিরাজমান যে অঞ্চলগুলি রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো আলাদাভাবে ক্লাসিফাই করে। এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে বহু ভূগোলবিদদের এ বিশ্বাস ছিল। ভূগোলবিদ রেনয়ের মতে অঞ্চলগুলোর খাঁটি অস্তিত্ব রয়েছে এবং প্রতিটি তার প্রতিবেশী থেকে প্রাকৃতিক ও সাংস্কৃতিক দুই বিষয় পৃথক। ভূগোলবিদ দিগনসন মনে করেন যে প্রতিটি অঞ্চল অদ্বিতীয় এবং এই ব্যতিক্রমী চরিত্র গড়ে ওঠে মাটি, বায়ুমণ্ডল, উদ্ভিদ, মানবিক বিষয়গুলোর সমাহারে। সুতরাং নিরপেক্ষ দৃষ্টিতে অঞ্চলের সীমানা প্রাকৃতিক। তাহলে আমরা এই দুই ধরনের শ্রেণীবিভাগ থেকে কি জানতে পারলাম? যে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে মানে অনেক ভূগোলবিদ অনেক মতামত দিচ্ছে এবং তাদের মতে অনেকটা পার্থক্য আছে, যেমন বিষয়গত দিক থেকে বস্তুগত অনেকটা। তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে এরকম যে যে বিভিন্ন ভূগোলবিদদের মতবাদের পার্থক্য থাকলেও প্রত্যেকটি মতবাদই অঞ্চলের সম্পর্কে বা অঞ্চল ধারণা সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে আমরা তখন ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি জানলাম, হ্যাঁ এগুলির অ্যাপ্লিকেবল সাইড কি কি আছে বাস্তবে, এগুলি এখন আমরা জানবো। এখানে 6টি পয়েন্ট দেওয়া আছে প্রয়োগের। তার মধ্যে প্রথমটি হচ্ছে ব্যবস্থাপনা বা উপস্থাপনগত সুবিধা, তারপরে রয়েছে তুলনামূলক অধ্যয়ন সুবিধা, 3 বিভিন্ন স্কেলে অধ্যয়ন সুবিধা, 4 মানব কর্মকাণ্ডের পরিসরগত মূল্যায়ন, 5 পারিসরিক একগত ভূমিকা, 6 বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগগত সুবিধা। এখন প্রথমটি আমরা একটু আলোচনা করবো। প্রথমটি হচ্ছে ব্যবস্থাপনা বা উপস্থাপনগত সুবিধা। এই আঞ্চলিকতা সম্পর্কে আমরা জেনে কি লাভ করলাম? হ্যাঁ, আমরা এটাই লাভ করলাম যে যদি আমরা অঞ্চল সম্পর্কে জানি, খুব সুন্দর করে জানি, তাহলে আমরা কি করতে পারবো? ভূপৃষ্ঠের যে জটিল বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলোকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, ভালো করে উপস্থাপন করতে পারবো। বিশাল পৃথিবীর বিভিন্ন উপাদানের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবো ক্ষুদ্র ক্ষুদ্র করে এবং সহজভাবে, খুব সুবিধাজনক ভাবে। এটাই হচ্ছে ব্যবস্থাপনা বা উপস্থাপনগত সুবিধা। তারপর সুবিধাটি হচ্ছে তুলনামূলক অধ্যয়ন সুবিধা। আমরা যদি এই বিশাল ভূপৃষ্ঠকে বিভিন্ন অঞ্চলে ভাগ করি তাহলে কিন্তু আমাদের জানতে সহজ হবে। লাইক যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, জনবসতি, শহর, জনপদ, শিল্পকেন্দ্র, তারপর সামাজিক উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ, নদী উপত্যকা প্রভৃতি এই বিষয়গুলো সম্বন্ধে আমরা। নাম্বার 3 বিভিন্ন স্কেল অধ্যয়নের সুবিধা। এই পদ্ধতিতে বৃহৎ আয়তনে পৃথিবীর বিভিন্ন অংশের মধ্যে যেমন উন্নত ও উন্নয়নশীল এলাকার অর্থনৈতিক পার্থক্য পর্যালোচিত হয়, তেমনি মাঝারি আয়তনের একটি রাষ্ট্রের বিভিন্ন প্রদেশের মধ্যে ক্ষুদ্র আয়তনের শহরের কেন্দ্রীয় এবং প্রান্তীয় এলাকার পার্থক্য পর্যালোচিত হয়। অর্থাৎ আমরা যদি এই আঞ্চলিক দৃষ্টিভঙ্গি জানি ভূগোলে, তাহলে কি করতে পারবো? যদি মানে উন্নত এবং উন্নয়নশীল দেশের পার্থক্য করতে পারবো। মানে উন্নত বৈশিষ্ট্যটি হচ্ছে যে মানব কর্মকাণ্ডের পরিসরগত মূল্যায়ন। আঞ্চলিক ভূগোল পর্যালোচনা করে ভূমি ব্যবহারমূলক বিশ্লেষণ করা যায় সুবিধাজনকভাবে এবং পারিসরিক এককভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশেষ করে পরিষেবামূলক কর্মকাণ্ড সহজতর করা যায়। মানে অঞ্চল সম্পর্কে যদি আমরা জানতে পারি যে কোন অঞ্চলে কোন সেবাটুকু বেশি লাগে বা কি কাজ করা যায়, মানে লাইক ওয়েলফেয়ার টাইপের, তাহলে আমরা এই মানে এটা পরিসর ভাবে করতে পারি যে এই এলাকা এটা, এই অঞ্চলে এটা, এই দৃষ্টিভঙ্গির বা ভূগোলের অঞ্চল সম্পর্কে জানার ফলে এটা জানা যায়। তারপরের 6 নম্বরে আছে যে বৈজ্ঞানিক পদ্ধতি। ভূদৃশ্যের বিকাশ ও বিন্যাস পর্যালোচনাকে
অধিকতর বিজ্ঞান ভিত্তিক করার ক্ষেত্রে অঞ্চল ধারণা ও অঞ্চল